হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের বলতে চলেছি অশোকী একজন কবিতা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে ক্লাসে আমরা চিলি নোবেলজয়ী কবি পাবলো নেরুদা রচিত এবং নবারুণ ভট্টাচার্য অনুদিত অশোকী একজন কবিতাটি নিয়ে, যা তোমাদের দশম শ্রেণী পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। এই কবিতার মাধ্যমে আমরা যুদ্ধের ভয়াবহতা এবং তার মাঝেও ভালোবাসার চিরন্তন ও অবিনশ্বর রূপের এক নিদারুণ কাহিনী জানতে পারব। আজকে বিষয় কবিতা বিবরণ। অসুখী একজন কবি পাবলো নেরুদা, বাংলা তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এই কবিতাটি গৃহীত হয়েছে বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। আজকের ক্লাসে পাবলো নেরুদা অসুখী একজন কবিতার সারাংশ ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর এই ভিডিওতে থাকছে না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোরিং লাগতে পারে। তাই জন্য আমি এর পরের ভিডিওতে আমি প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে গুছিয়ে দেবো, ঠিক আছে? আজকে তোমরা এই সারাংশটা দেখে বুঝে নাও, কীভাবে প্রশ্ন আসতে পারে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে, ঠিক আছে? তো চলো, এই পড়তে তোমরা কবিতার সার সংক্ষেপ, নামকরণের বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে। উৎস ও পটভূমি। অসুখী একজন কবিতাটি চিলির বিখ্যাত কবি পাবলো নেরুদার লেখা। তাহলে এই লাইনটা ধরে কোশ্চেন আসতে পারে যে পাবলো নেরুদা কবিতাটি কবি কোথাকার কবি। তাহলে উত্তর লিখবে চিলির বিখ্যাত কবি, ঠিক আছে? তো চলো, কবিতাটির মূল স্প্যানিশ নাম লা দেস দি চাদা, দ্য আনহ্যাপি ওয়ান। বাংলায় কবিতাটি তর্জমা করেছেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। তার অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে আমাদের পাঠ্য কবিতাটি গৃহীত হয়েছে। এই কবিতায় যুদ্ধের এক ভয়াবহ ধ্বংসলীলার পটভূমিতে দাঁড়িয়ে মানুষের চিরন্তন ভালোবাসা এবং অপেক্ষার এক মর্মান্তিক রূপ তুলে ধরা হয়েছে। নেক্সট, অসুখী একজন কবিতার সারাংশ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখে নাও। কবিতার কথক, যিনি একজন যোদ্ধা ও বা বিপ্লবী, তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় রেখে বহু দূরে চলে যান। মেয়েটি জানত না যে তিনি আর কখনো ফিরে আসবেন না। এরপর দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়। বৃষ্টির জলে কথকের পায়ের দাগ ধুয়ে যায়, সেখানে ঘাস জন্মায়, অর্থাৎ সময়ের স্বাভাবিক নিয়মে প্রকৃতি তার নিজের মতো করে এগিয়ে চলে। এরপর আসে এক ভয়ানক যুদ্ধ, যা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সবকিছু ধ্বংস করে দেয়। শিশু ও বাড়িরা খুন হয়, সমতলে আগুন ধরে যায়, দেবালয়গুলি টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। কথকের ফেলে আসা সুন্দর বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ সবকিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু এত ধ্বংসস্তূপের মাঝেও সেই মেয়েটির মৃত্যু হয় না। সে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে চিরকাল তার প্রিয়তমে ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। যুদ্ধের ধ্বংসলীলা ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। নামকরণে তাৎপর্য। সাহিত্যে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তার রচনার অন্তরের কথাটি প্রকাশ করে। অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে চলে যান। যুদ্ধ এসে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস করে দিলেও মেয়েটির মৃত্যু হয় না। প্রিয় মানুষের জন্য তার এই অন্তহীন অপেক্ষা তাকে এক চিরকালীন বেদনার ভরিয়ে রাখে।
অনন্তকাল ধরে প্রিয়জনের ফিরে আশায় প্রহর গুনে এই মেয়েটি বুকের ভেতর এক পাহাড় সমান দুঃখ নিয়ে বেঁচে থাকে। যুদ্ধ তার সবকিছু কেড়ে নিলেও তার অপেক্ষাকে কেড়ে নিতে পারেনি। তাই অনন্ত অপেক্ষায় রত এই দুঃখিনী মেয়েটির জীবন বেদনা ও ট্রাজেডি বোঝাতে কবিতার নামকরণ অসুখী একজন অত্যন্ত সার্থক ও ব্যঞ্জনাধর্মী হয়েছে। তো চলো, অসুখী একজন পাবলো নেরুদা সহজ বাংলা অর্থ স্তবক স্তবক করে আমি দিয়েছি, দেখে নাও। প্রথমে স্তবক: আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তো সরল অর্থ দেখে নাও। কবিতার কথক যিনি একজন বিপ্লবী বা যোদ্ধা, তার প্রিয়তমা মেয়েটিকে বাড়ির দরজায় নিজের ফিরে আসার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বহুদূরে চলে যান। মেয়েটি জানতো না যে কথক আর কোনোদিন তার কাছে ফিরে আসবেন না। এখানে চিরকালীন এক বিরহ এবং না ফেরার বেদনার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছ? তো চলো দ্বিতীয় স্তবক: একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ে দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তো সরলতে দেখে নাও। সময় তার নিজস্ব নিয়মে স্বাভাবিকভাবে বয়ে চলতে থাকে। প্রতিদিনের সাধারণ ঘটনাগুলো ঘটতে থাকে। কুকুর হেঁটে যায়, গির্জার সন্ন্যাসিনী বা নান হেঁটে যায়। এভাবে সপ্তাহ পেরিয়ে বছর কেটে যায়। বৃষ্টির জলে কথকের পায়ের দাগ ধুয়ে মুছে যায় এবং তার চলে যাওয়া সেই রাস্তায় ঘাস জন্মায়। অর্থাৎ সময়ের প্রলেপে স্মৃতি বা ফেলে যাওয়া চিহ্ন ধীরে ধীরে মুছে যেতে থাকে। তৃতীয় স্তবক: আর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। শরৎ দেখে নাও। প্রিয় মানুষটি ফিরে আসার আশায় দিন গোনা সেই মেয়েটির কাছে অপেক্ষার প্রতিটি বছর যেন এক একটি ভারী পাথরের মতো যন্ত্রণাদায়ক হয়ে তার মাথার উপর নেমে আসে। এখানে অন্তহীন অপেক্ষার তীব্র মানসিক কষ্ট ও সময়ের অসীম বোঝার কথা বোঝানো হয়েছে। চতুর্থ স্তবক দেখে নাও। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়িরা খুন, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে কি বলতে চেয়েছে দেখো সলর্থ: এরপর রক্তের আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক রূপ নিয়ে দেশে যুদ্ধ শুরু হয়। এই ভয়ানক যুদ্ধে নিরীহ শিশু এবং সাধারণ মানুষের মৃত্যু হয়, ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। কিন্তু এত ধ্বংসলীলা মাঝেও অপেক্ষারত সেই মেয়েটির মৃত্যু হয় না, কারণ মেয়েটি হলো শাশ্বত ভালোবাসার প্রতীক, যাকে অস্ত্রের যুদ্ধ ধ্বংস করতে পারে না। পঞ্চম স্তবক দেখে নাও। সমস্ত সমতল ধরে গেল আগুন, শান্ত হলো দেবতারা। হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সরলর্থ: যুদ্ধের লেলিহান আগুনে সমস্ত সমতল ভূমি পুড়ে ছাই হয়ে যায়। মন্দিরে হাজার বছর ধরে ধ্যানে মগ্ন থাকা শান্ত হলুদ দেবতারাও যুদ্ধের হাত থেকে রক্ষা পান না। তাদের মূর্তিও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। অর্থাৎ এই চরম বিপদের দিনে ঈশ্বর বা প্রচলিত ধর্ম মানুষকে রক্ষা করতে বা শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন দেখতে ব্যর্থ হয়। স্তবক 6: সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা,
চিমনি, প্রাচীন, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। সল অর্থ দেখে নাও। কতকের ফেলে আসা সুন্দর মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি রঙের গাছ, হাতের তালুর মতো ছড়ানো পাতা, চিমনি আর প্রাচীন বাদ্যযন্ত্র, জলতরঙ্গ সবকিছুই যুদ্ধের ভয়াবহ আগুনে পুড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। অর্থাৎ যুদ্ধের নির্মমতা মানুষের ব্যক্তিগত স্মৃতি এবং সাজানোর সংসারকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। স্তবক 7, লাস্ট। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, তোমরানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। তো শরৎ দেখে নাও। এক সময়ে প্রাণবন্ত শহরটি যুদ্ধের পর এক শ্মশান বা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানে কেবল ছড়িয়ে থাকে পোড়া কাঠকয়লা, বাঁকানো লোহা, ভেঙে পড়া মূর্তির বিভৎস মাথায় এবং শুকিয়ে কালো হয়ে যাওয়া রক্তের দাগ। কিন্তু এই ভয়ঙ্কর ধ্বংস, মৃত্যু ও শূন্যতার মাঝেও সেই মেয়েটি কতকের ফিরে আশায় চিরকাল অপেক্ষা করে থাকে। মানুষের ভালোবাসা এবং অনন্ত অপেক্ষার মৃত্যু কোনো যুদ্ধই ঘটাতে পারে না। তো এই ছিল তোমাদের অসুখ একজন কবিতা, খুব সহজ ভাষায় সারাংশ সারাংশ তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, চলো বাই বাই, টাটা।